150 কিলোমিটার পথ আমাকে দৌড়ে অতিক্রম করতে হবে। এই ব্যাংকটাকে আমি ফ্রাই করে খাবো। এইভাবে ঝুলে পড়ুন। দেখতে পাচ্ছেন আমার জন্য ড্রোন দিয়ে জাইঙ্গা পাঠানো হয়েছে। ফিটারে জল খেলে আপনি তৃপ্তি পাবেন আলাদা। আমি এখন মরুভূমি লেওরায় আছি। ঘন্টার পরে ঘন্টা আমাকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। এই গাছটি দেখতে পাচ্ছেন, এটার আকৃতি প্রায় অন্য অন্য গাছের থেকে একদমই আলাদা। অতএব এটাকে নিয়ে চুল পাকনামি করা আমার একদমই ঠিক হবে না। চলুন সামনে যাওয়া যাক। এটাকে বলা হয় বটবৃক্ষ। এটার আয়ু প্রায় 150 বছরের বেশি হয়ে থাকে। কিছু একটা দেখা যাচ্ছে। ও নো, এটা তো পাতিবাগ। পাতিবাগ গ্রাম বাংলায় ছাগল নামে পরিচিত। প্রায় 150 বছর পূর্বে এই ছাগলের নাম হিরো আলম দিয়েছিলেন পাতিবাগ। জনপ্রিয় নায়ক হিরো আলম নামটি গঠন করেছিলেন। আমি এখন লেওরা মরুভূমিতে প্রবেশ করেছি। এইখানে তাপমাত্রা প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা অল্প সময়ের ভিতরে আপনার মাথা গরম করে দিতে সক্ষম হবে। আমার অনেক চুল পাকামি বাকি রয়ে গিয়েছে। অতএব আমাকে যতটুকু সম্ভব দৌড়ে এই সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই এপিসোডে আমি আপনাদেরকে চুল পাকামি কত প্রকার ও কি কি তা দেখানোর চেষ্টা করব। এখানে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সিসিলিয়া। এই গাছের এক একটি পাতা প্রায় ব্লেডের থেকেও বেশি ধারালো। হাত পা কাটার জন্য এগুলোর পাতা খুবই উপযুক্ত। এগুলোর পাতা প্রায় অনেক ধারালো হয়ে থাকে। অতএব চুল পাকামি না করে সামনের দিকে চলুন। লেওরা মরুভূমির পূর্বের কথা শুনলে হয়তো আপনি প্রায় চিত হয়ে ঘুমিয়ে পড়তে পারেন। 1834 শতাব্দীর দিকে এই মরুভূমি বৃক্ষ শূন্য এবং বালুর স্তর দিয়ে ভরা ছিল। এখন এই মরুভূমি হিরো আলমের দোয়ায় সবুজ উদ্ভিদ এবং গাছপালা দিয়ে সবুজ মরুভূমিতে পরিণত হয়েছে। এই দেখুন, 1971 সালের ধ্বংসাবশেষের আবরণ দেখা যাচ্ছে। বাঙালিদের কাছে যুদ্ধের সময় অস্ত্র না থাকায় ইটা ছুড়ে পাকিস্তানিদেরকে পিছন মেরেছিলেন। দেখতে পাচ্ছেন পুরোপুরি হাতে নাতে প্রমাণ। এই দেখুন ইটাটা দেখতে পাচ্ছেন। জানি না এটা কার পিছন মেরেছিল। ও মাই গড, এখানে একটি বড়ই গাছ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটার ভিতরে প্রচুর পরিমাণে কাটা হয়ে থাকে। এই দেখুন, দেখতে পাচ্ছেন। লেওরা মরুভূমিতে বড়ই গাছ দেখাটা যেন আকাশের চাঁদ দেখার সমান। প্রচন্ড রোদের তাপে আমার প্রায় চান্দি ফেটে যাচ্ছে। চলুন সামনের দিকে আগানো যাক। লেওরা মরুভূমি এখন পুরোপুরি গ্রিন রূপ নিয়ে ফেলেছে। অ্যাডভেঞ্চার করার পূর্বে আপনাকে বুড়াদের থেকে পরামর্শ এবং পণ্ডিতি করার দক্ষতা অর্জন করে নিতে হবে। সকিনা মরুভূমিতে অ্যাডভেঞ্চার করার সময় আপনাদেরকে এরকম একটি জায়গা দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছেন প্রচন্ড গরমে আমার চান্দি প্রায় ফেটে যাচ্ছে। এখন আমাকে একটু বিশ্রাম নিতে হবে। বিশ্রাম নেওয়ার জন্য আমাকে একটি নির্দিষ্ট জায়গা খুঁজে নিতে হবে। প্রচন্ড জল তৃষ্ণা পেয়েছে। আমাকে এক জায়গায় বসে জল পান করতে হবে। দেখতে পাচ্ছেন ছিঁড়ে গিয়েছে। এখন আমার একটি জায়গা দরকার, তাই আমার একটি জায়গা ফ্লাই করে আনতে হবে। প্রচন্ড গরম, টিকে যাচ্ছে না। প্যান্টের চেইনটা প্রায় ছিঁড়ে গিয়েছে। এখন আমাকে একটি জায়গা প্রয়োজন, তাই আমি একটি জায়গার অর্ডার করেছি। জায়গা না আসা পর্যন্ত আমাকে এইভাবে পাচে গিয়ে শুয়ে থাকতে হবে। ও নো, ড্রোন দিয়ে আমার জন্য নতুন জায়গা পাঠিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন ড্রোন দিয়ে আমাকে নতুন জায়গা দিয়েছে, গিফট করেছে। জায়গাটা পেয়ে প্রায় আমি খুশি হয়ে গিয়েছি। গুলিস্তান থেকে প্যান্ট কেনার পরে আমার প্যান্টের চেনটি ছিঁড়ে গিয়েছে। অ্যাডভেঞ্চার করার পূর্বে কখনো গুলিস্তানের প্যান্ট পরে আসবেন না। আমাকে জায়গা দিয়ে ড্রোন এখন চলে যাচ্ছে, তো আমি পুরোপুরি খুশি হয়েছি। আপনার দেখে মনে হতে পারে এটা গুলিস্তানের জায়গা, কিন্তু এটা সদরঘাট থেকে কিনা হয়েছে প্রিমিয়াম জায়গা 60 টাকা দিয়ে। প্রচন্ড গরম পড়েছে, দেখতে পাচ্ছেন আমার মাথা দিয়ে প্রায় ঘাম বেরিয়ে যাচ্ছে। আমাকে এখন জল খেতে হবে। আমি অ্যাডভেঞ্চার করার পূর্বে সব সময় ফিটারে করে জল নিয়ে আসি। এই শিক্ষা আমাকে হিরো আলম দিয়েছে। আমার জীবনটা যেন ফিরে পেলাম। প্রচুর গরম, প্রচুর। আমার হিরো আলমের একটি বাণীতে স্পষ্ট বাংলায় লেখা ছিল, ফিটারে করে খাও জল, শরীরে পাবা পরিপূর্ণ বল। অতএব হিরো আলমের বাণী অমান্য করা মোটেও ঠিক নয়। ফিটার খেতে খেতে আমি এখন একটি পরিত্যক্ত স্থানের দিকে ছুটে যাচ্ছি। অতএব দেখতে থাকুন। অবশেষে এসে পড়েছি। এই সেই পরিত্যক্ত স্থান। এইখানে 122 বছরের ভিতরে কোনো মানুষ প্রবেশ করেনি। এই পরিত্যক্ত স্থানটি লেওরা মরুভূমির পশ্চিম পাশে অবস্থিত। 1834 শতাব্দীর দিকে এই জায়গাটির নাম দেওয়া হয়েছিল দর্জিপাড়া। এইখানের অধিকাংশ মানুষ ছায়া ব্লাউজ সিলিয়ে থাকতেন, তাই এই জায়গার নাম দেওয়া হয়েছিল দর্জিপাড়া। এই প্রথম আমি একটি কুয়ো দেখতে পেলাম, তাও আবার মরুভূমিতে। এইখানে একটি ব্যাঙ দেখা যাচ্ছে। আমার ভাগ্যটা প্রায় ভালো বলতে পারেন। জল, ব্যাঙ একসাথে পেয়ে গিয়েছি। প্রায় 14 ঘন্টা পরে আমি খাবারের সন্ধান পেয়েছি। এখন আমাকে আর না খেয়ে থাকতে হবে না। এই সুযোগটা কোনোভাবে আমাকে হাতছাড়া করা যাবে না। ব্যাঙ হচ্ছে এক লাফাঙ্গা প্রাণী, যা আপনার ইএক্সের চাইতেও বেশি লাফিয়ে থাকে। তবে ইএক্সের ঠ্যাঙের থেকে ব্যাঙের ঠ্যাংগুলো একটি বেশি লম্বা।
দেখতে পাচ্ছেন একটি ব্যাঙ ঘাপটি মেরে চুপ করে বসে আছে। ও পালিয়ে গেল। কোথায় যাবি বাবা, তোকে আমি ধরেই ছাড়বো। খালি হাতে করে ব্যাঙ ধরা মোটেও সহজ কাজ নয়, অতএব আমাকে অন্য সিদ্ধান্ত নিতে হবে। ব্যাঙ ধরার অভিজ্ঞতা আমার খালুর আমল থেকে আমি অর্জন করে এসেছি। এইবার দেখেন কি করে ব্যাঙ ধরতে হয়। আমার ব্যাগে একটি জাইঙ্গা রয়েছে, অতএব এই জাইঙ্গাটি দিয়ে আমি একটি ব্যাঙ ধরার অস্ত্র তৈরি করব। জাইঙ্গা দিয়ে ব্যাঙ ধরার অস্ত্রটা একবার শিখে নিলে একদমই সহজ। ও এখানে কতগুলো বাঁশ দেখতে পাচ্ছেন, এইখান থেকে একটি বাঁশের কঞ্চি নিয়ে আমাকে ব্যাঙ ধরার অস্ত্র তৈরি করতে হবে। বাঁশটা বাংলাদেশের সকলে প্রায় চিনে থাকে, সকল কাজের ক্ষেত্রে আপনি বাঁশ ব্যবহার করতে পারবেন। এই ক্যামেরাম্যান একটু এইদিকে আসো। ওই যে দেখতে পাচ্ছ, এইটাকে বলতা বলা হয়। এটার এক কামড়ে প্রায় আপনার 1.5 ঘন্টা পিনিক হবে। এটাকে খেপালে আপনার পিছু পিছু প্রায় 400 মিটারের বেশি দূর পর্যন্ত গিয়ে আপনাকে কামড়ে দেবে। অতএব এটার সাথে চুলপাকটামি নয়। মাছ ধরার অস্ত্র বানানোর পূর্বে আপনাকে এরকম একটি কঞ্চি জোগাড় করতে হবে। তারপর এটাকে মুড়িয়ে দিতে হবে, সাইজ মতন কেটে গিট দিয়ে বেঁধে দিতে হবে। তারপরে আপনাকে জাইঙ্গাটির ভিতরে ঢুকিয়ে দিলে অস্ত্র তৈরি। চলুন এবার ব্যাঙ ধরতে যাওয়া যাক। এইবার আমাকে নিচে নামতে হবে। দেখতে পাচ্ছেন কতটা কষ্টকর। ব্যাঙ ধরাটা মোটেও সহজ কাজ নয়, এতে আপনার প্রাণহানি হতে পারে। ঢুকে যা বাবা, ঢুকে যা, ঢুকে যা, ঢুকে যা লক্ষ্মী, ঢুকে যা, ঢুকে যা। ইয়েস, ধরতে পেরেছি। ইয়েস। ও দেখতে পাচ্ছেন, ধরতে পেরেছি। ইয়েস, আমি সফল। ও ব্যাঙ ধরতে পেরেছি। ব্যাঙ ধরার কাজে আমি সক্ষম হয়েছি, এখন এটাকে আমার খাওয়ার পালা। দারুণ দেখতে। কাঁচা ব্যাঙ আমি অধিক সময় খেয়ে থাকি। ও আমার লোল এসে পড়ছে। আপনারা কি খাবেন? ব্যাঙের মাংস তিতো হয়ে থাকে। দারুণ খেতে, দারুণ, খুবই সুস্বাদু খেতে। ব্যাঙের মাংস কাঁচা খেতে একটু তেতো হলেও রান্না করে খেলে কিন্তু একদমই বুঝবেন না। অবশেষে আমার বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে। আমি ভিজে চপচপে আর ক্লান্ত, তবে অনেক ঘন্টা আমি মরুভূমিতে কাটিয়ে যেটা খুশি সেটা এখন আমি দেখতে পাচ্ছি। মরুভূমি চূড়ান্ত প্রতিকূল বন্য প্রকৃতির মধ্যে এতক্ষণ কাটাবার পর বাড়ি ফেরার জন্য আমার আর তর্স হইছে না। আমার জন্য আমার হেলিকপ্টারের পাইলট অপেক্ষা করছে। আরো বিস্তার জানতে সাবস্ক্রাইব করুন নট এলিজেবল ইউটিউব চ্যানেল, ফলো দিয়ে রাখুন নট ব্লগ পেজ। গুড বাই ম্যান ভার্সেস ওয়াইল্ড।